আসসালামু আলাইকুম, আমি সুমাইয়া শিরিন হুমায়রা, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজের ফাইনাল ইয়ার MBBS একজন পরীক্ষার্থী। ভিলেজ নিউট্রিশনের আজকের পর্বে আপনাদের সকলকে স্বাগতম। আমরা আজকে আলোচনা করব কিভাবে আমরা প্রাকৃতিক উপায়ে আমাদের ইমিউনিটিকে বুস্ট আপ করতে পারি, বা ইমিউনিটি ব্যাপারটি কি আসলে, আর কেন আপনাকে ইমিউনিটি বুস্ট আপ করতে হবে। ইমিউনিটি বলতে প্রথমত বোঝায় যে আমাদের বডিতে বাহির থেকে কোনো শত্রু বলেন, অর্থাৎ কোনো ধরনের জীবাণু, ব্যাকটেরিয়া, ভাইরাস বা প্যারাসাইট যেটাই হোক না কেন, যদি আক্রমণ করে বডির নিচ থেকে সেটাকে প্রতিহত করতে পারে। অর্থাৎ বাহির থেকে কোনো রকম ভেষজ বা কোনো মেডিকেশনস বা কোনো ধরনের ওষুধ ছাড়াই আপনি বডির মাধ্যমে বা আপনার বডির মেকানিজমের মাধ্যমে আপনি সেটাকে প্রতিহত করতে পারছেন, এবং যে রোগগুলো হওয়ার আপনার সম্ভাবনা ছিল বা রোগ হতে পারতো, সেই রোগগুলো থেকে আপনি সহজেই নিজেকে সেভ রাখতে পারছেন। তাহলে এই ইমিউনিটি বুস্ট আপটা কখন করতে হবে, বা ইমিউনিটির এই যে ব্যাপারটা, এটা কখন আমাদের বডিতে শুরু হয়? মূলত আমাদের জন্মের পরপরই আমাদের এই ইমিউনিটি বুস্ট আপের ক্রাইটেরিয়া বা মেকানিজমটা শুরু হয়। বিশেষ করে জন্মের প্রথম 6 মাস একটা বাচ্চা তার মায়ের যে ব্রেস্ট ফিডিং করালে যে কোলেস্ট্রাম সমৃদ্ধ দুধটা পায়, সেই দুধেই কিন্তু তার লাইফ টাইম ইমিউনিটির যে বেসটা বলা যায় সেটা কিন্তু তৈরি হয়। সো ওই সময় চেষ্টা করতে হবে অবশ্যই যেন বাচ্চাকে এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং করানো হয়। এরপর আমাদের আস্তে আস্তে বয়স বাড়ার সাথে সাথে বা আমাদের যতই দিন যায় ততই দেখা যায় যে বিভিন্ন ধরনের ফুড, সাপ্লিমেন্টস, এইসবের মাধ্যমে কিন্তু আমরা আমাদের ইমিউনিটিকে বুস্ট করে থাকি। ইমিউনিটি জনিত কারণে এমন অনেক ডিজিজ আছে যেগুলো দেখা যাচ্ছে যে এক পর্যায়ে এটা মৃত্যুর কারণ পর্যন্ত হয়ে থাকে। সো প্রাকৃতিক ভাবে বলেন বা সাপ্লিমেন্টস বা মেডিকেশনের মাধ্যমে বলেন না কেন, আপনাকে কিন্তু আপনার ইমিউনিটি ইমপ্রুভমেন্টের ক্ষেত্রে অবশ্যই বিশেষ খেয়াল রাখতে হবে। একজন সুস্থ সবল নর্মাল মানুষের জন্য তার দেহের ওজন, শারীরিক অবস্থা বা বিভিন্ন সময় ভেদে যে রোগের প্রাদুর্ভাবগুলো যদি দেখা দেয় বা ফ্রিকোয়েন্টলি কোনো ডিজিজে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে বা প্রবণতা থাকে, সেক্ষেত্রে আমরা কিভাবে আমাদের খাদ্যাভ্যাস, আমাদের লাইফস্টাইল মডিফিকেশনের মাধ্যমে ইমিউনিটিকে ইমপ্রুভ করতে পারি, চলুন সে বিষয়ে একটু জেনে নেওয়া যাক। প্রথমত আসি আমরা খাদ্যাভ্যাসের পরিবর্তনে। আমাদের খাবার বা আমাদের ডায়েট প্ল্যান করার সময় অবশ্যই ওই সকল খাবারকে প্রেফারেন্স দিতে হবে যে খাবারগুলোকে আমরা প্রাকৃতিক উপায়ে আমাদের ইমিউনিটির জন্য ভালো। কারণ ইমিউনিটি বলতে আমরা প্রথমত আমাদের যে IgE গুলো রয়েছে, IgA, IgE, দেন আপনার IgG, বিভিন্ন ধরনের ইমিউনিটি বা ইমিউনোগ্লোবিন রয়েছে। এখন কোন স্পেসিফিক ফুড বা আমার বডির কোন ফুডের জন্য এই মেকানিজমটা ভালো হবে বা ত্বরান্বিত হবে, সেই ফুডগুলোকে আমাকে সিলেক্ট করতে হবে। আমাদের বডি ন্যাচারালি ভিটামিন ডি সূর্যের আলোর মাধ্যমে প্রডিউস করতেছে। এই সূর্যের আলোর সংস্পর্শে যারা যান, অর্থাৎ সকালে ঘুম থেকে উঠে যদি আমি দেখা যায় যে 10 থেকে 15 মিনিট যে সূর্যের হালকা আঁচটা থাকে, ওটা যদি আপনি দেহে বা আপনার গায়ের সর্বত্র এটা কোনোভাবে কনজিউম করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু ভিটামিন ডি নিচ থেকেই বডিতে সিনথেসিস হচ্ছে একটা গুড অ্যামাউন্টে। কিন্তু কোনো কারণে বা আমাদের লাইফস্টাইলের কারণে যদি আমরা এই রোদের আলোটা বা সকালবেলার যে ভিটামিন ডি সিনথেসিসের জন্য যে প্রয়োজনীয় সানলাইটটা প্রয়োজন, সেটা যদি আমরা স্কিপ করে যাই, সেক্ষেত্রে কিন্তু আমাদের ডায়েটে মাস্ট বি ভিটামিন ডি রিলেটেড যে ফুডগুলো রয়েছে সেগুলো রাখতে হবে। নতুবা দেখা যাবে যে ভিটামিন ডির অভাবে কিন্তু আপনার ইমিউনিটি লো হয়ে যাচ্ছে, আপনি অনেক উইক ফিল করতেছেন, খুব বেশি ফ্যাটিক হয়ে যাচ্ছেন, এবং ভাইরাস বা ব্যাকটেরিয়া রিলেটেড রোগবালয়ে অতি সহজে আক্রান্ত হচ্ছেন। দেন খাবারের মধ্যে আসে ভিটামিন সি রিলেটেড ফুডস গুলো। ভিটামিন সি রিলেটেড খাবার কোনগুলো? খুবই কমন হচ্ছে আমাদের যেগুলো আমরা খাচ্ছি, লেবু, কমলা লেবু, আমড়া, কামরাঙা বা এই ধরনের সবুজ যে ফ্রুটস গুলো রয়েছে, যেগুলো কিন্তু দেখা যাচ্ছে, অর্থাৎ সাইট্রাস যুক্ত যে ফুডগুলো, সেগুলো হচ্ছে ভিটামিন সি রিলেটেড ফুড। ভিটামিন সি মূলত কি করে? আপনার ইমিউনিটি বুস্ট আপ করতেছে, পাশাপাশি আমাদের বডিতে যে WBC সেলগুলো রয়েছে ওগুলোকে ইনক্রিজ করতে হেল্প করে। ভিটামিন সি এবং ভিটামিন ডি ছাড়াও আরো বেশ কিছু খাবার রয়েছে যে খাবারগুলো কন্টেইন করতেছে বিভিন্ন পুষ্টি উপাদান। সেই পুষ্টি উপাদানগুলো কিন্তু আমাদের ইমিউনিটিকে ডিরেক্টলি আর ইনডিরেক্টলি বুস্ট আপ করতেছে। তাহলে চলুন জেনে নেওয়া যাক সেই ফুডসগুলো সম্বন্ধে। নিত্য নতুন বললেন বা প্রাত্যহিক বললেন, যে ধরনের খাবারই আমরা ট্রাই করি না কেন, ওই খাবারে কিন্তু আমরা কিছু বেসিক মশলা ইউজ করে থাকি। সেই মশলাগুলোর মধ্যে অন্তর্গত হচ্ছে রসুন, আদা, হলুদ। এই রসুনে কিন্তু রয়েছে ভিটামিন বি কমপ্লেক্স, ফসফরাস, যা কিন্তু আমাদের ইমিউনিটি বাড়াতে হেল্প করে। প্লাস আদা হচ্ছে অ্যান্টি ইনফ্ল্যামেটরি, পাশাপাশি হলুদকেও কিন্তু আমরা অ্যান্টি ইনফ্ল্যামেটরি বলতে থাকি। অর্থাৎ আপনার বডিতে এই যে বাহির থেকে রোগ জীবাণুগুলো যাবে, ইনফ্ল্যামেশন করবে, এই ইনফ্ল্যামেশনকে রোধ করতে বা কমাতেও কিন্তু এই মশলাগুলো সাহায্য করে থাকে। পাশাপাশি আদা এইটি কিন্তু একটি ভালো অ্যান্টিঅক্সিডেন্টের সোর্স। সো অ্যান্টিঅক্সিডেন্ট গুলো কি করতেছে, আমার বডিতে যে ফ্রি রেডিকেল যুক্ত অক্সিজেন গুলো রয়েছে বা ফ্রি রেডিকেল যুক্ত
যে মলিকিউলস গুলো রয়েছে সেই মলিকিউলস গুলোকে ডিস্ট্রয় করতেও কিন্তু এটা সাহায্য করে। এবার আমরা আসি শাকসবজির মধ্যে কি ধরনের শাকসবজি বা খাবার খেলে আমার ইমিউনিটিকে আমি ইমপ্রুভ করতে পারবো। আমাদের যে নতুন জেনারেশন রয়েছে বা যা উঠতি বয়সী যারা আমরা বলে থাকি তাদের মধ্যে কিন্তু চিকেন বা বিভিন্ন ধরনের মিট আইটেম বা প্রসেস ফুড বা ফাস্ট ফুড বা জাঙ্ক ফুড খাওয়ার প্রবণতা অনেক বেশি, যার কারণে কিন্তু তারা ইজিলি শাকসবজি বা বিভিন্ন ধরনের যে শাকগুলো আমরা প্রত্যহ খেতে বলি সে ধরনের খাবারগুলোর প্রতি কিন্তু খুবই অনীহা থাকে। তো এই খাবারগুলোর প্রতি অনীহা থাকার কারণে কিন্তু দেখা যায় যে অনেক দিন ধরে এই খাবারগুলো অ্যাভয়েড করায় বা একদমই যেসব বাচ্চারা খেতে চায় না তাদের ইমিউনিটিটা কিন্তু দেখা যায় যে অনেক বেশি লো থাকে। কেউ যদি শাকসবজি এই যে মশলা বা ভিটামিন সি ডি জাতীয় খাবারগুলো আমি অলরেডি মেনশন করলাম এই খাবারগুলো দিনে কোনো না কোনো মিলে মাস্ট বি রাখে, তাহলে কিন্তু দেখা যাবে যে যারা এই খাবারগুলো খাচ্ছে না বা অ্যাভয়েড করতেছে তাদের থেকে কিন্তু ওই সকল ব্যক্তিদের ইমিউনিটি কিন্তু অনেক বেশি হাই আপ থাকে, তাদের ক্ষেত্রে এই রোগ বালাই বা ডিজিজ হওয়ার চান্সেসটা খুবই কম। তাহলে আমরা প্রত্যহ কি ধরনের শাকসবজি খাবো? আমরা অবশ্যই আমাদের খাবারে যে কোনো একটা শাক রাখবো, সেটা পালং শাক হতে পারে, পুঁই শাক হতে পারে, লাল শাক হতে পারে অথবা হেলেঞ্চা শাক বা বিভিন্ন রিজিওনাল যে শাকগুলো আমাদের দেশে কমন সেই শাকগুলো কিন্তু আমরা খেতে পারি। পালং শাক কিন্তু একটি ভালো অ্যান্টিঅক্সিডেন্ট। যদি আমরা কোনো সবগুলো শাকের মধ্যে কোনো একটা শাককে অবশ্যই মেনশন করতে চাই সেটা কিন্তু হচ্ছে পালং শাক। পালং শাকে অ্যান্টিঅক্সিডেন্ট আছে, বিভিন্ন ভিটামিন কমপ্লেক্স আছে, ক্যালসিয়াম আছে, পটাশিয়াম আছে, ফসফরাস আছে, অক্সালিক অ্যাসিড আছে, নিকোটিনিক অ্যাসিড আছে, এছাড়াও রিবোফ্লাভিন রয়েছে। মানে এক কথায় বলতে গেলে একটি আদর্শ শাকসবজির মধ্যে যদি কোনো একটা খাবারকে আদর্শ হিসেবে ধরি সেটা কিন্তু অবভিয়াসলি পালং শাক। সো ইমিউনিটি বুস্ট আপের ক্ষেত্রে বলুন বা অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে বলুন বা ভিটামিনের সোর্স হিসেবে বলুন, অবশ্যই কিন্তু আপনি আপনার খাদ্য অভ্যাসে পালং শাকটিকে রাখবেন। এছাড়াও গাজর, পেঁপে, বিভিন্ন ধরনের রঙিন শাকসবজি এগুলো কিন্তু আমাদের ইমিউনিটি বুস্ট আপে হেল্প করে। এবার আমরা আসি যে আমরা আমিষ বা প্রোটিন হিসেবে কি ধরনের খাবার খাবো যেটা আমাদের ইমিউনিটি বুস্ট আপের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট। প্রথমত হচ্ছে আপনি যদি আমিষের মধ্যে ওমেগা 3 এবং ওমেগা 6 ফ্যাটি অ্যাসিড যুক্ত ফিশ গুলো যদি খান, অর্থাৎ সামুদ্রিক মাছ বা বিভিন্ন ধরনের মাছ যেগুলো আমরা রেগুলার বেসিসে খাই, তারপর কিছু কিছু ছোট মাছ অর্থাৎ যেগুলোকে আমরা গুঁড়ো মাছ বলে থাকি, মলা ঢেলা মাছ যেটাকে বলে, এই মাছগুলো যদি আপনি আপনার খাদ্য তালিকায় যুক্ত করেন তাহলে দেখা যাবে কিন্তু আপনার ইমিউনিটি বাড়ছে। এগুলো ভিটামিন এ এর একটি ভালো সোর্স, পাশাপাশি আপনার চোখকে, আপনার গাট হেলথকে এবং হচ্ছে আপনার হার্টকে সুস্থ রাখতেও কিন্তু এগুলো অনেক বেশি হেল্পফুল। খাবারের পাশাপাশি বা মূলত যে খাবারগুলোর কথা আমি মেনশন করলাম এছাড়াও আরো বেশ কিছু স্পেসিফিক খাবার রয়েছে যে খাবারগুলো আমাদের বডিকে ডিটক্সিফাই করে আমাদের ইমিউনিটি বুস্ট আপে সাহায্য করে। সেগুলো হতে পারে বিভিন্ন ধরনের পুদিনা পাতা বা হচ্ছে বিভিন্ন ধরনের পুদিনা পাতা বা হচ্ছে দেখা যায় যে তুলসী পাতা, বা যদি আপনি রোজ চিনিকে অ্যাভয়েড করে মধুও খান সেক্ষেত্রেও কিন্তু দেখা যায় যে আপনার ইমিউনিটি বুস্ট আপের ক্ষেত্রে এগুলো খুবই হেল্পফুল। আমাদের দেশে কিন্তু আমরা প্রায় দেখি শীতকাল আসলেই আমাদের মা চাচি বা নানি দাদিরা একটু কালো জিরা ভর্তা বা কালো জিরার সাথে একটু মধু মিশিয়ে সকালবেলা খেতে দেন। তো এটা কিন্তু আমাদের ইমিউনিটি বুস্ট আপ করতে কিন্তু এটা খুবই হেল্পফুল। সো শুধু যে এটা আমাদের গ্রামীণভাবে প্রচলিত এটা ভেবে আপনি এটা স্কিপ করবেন না, এটার কিন্তু অবশ্যই বিজ্ঞানসম্মত কজেস রয়েছে। খাবার দাবারের পাশাপাশি আর কিভাবে আমি ইমিউনিটি বুস্ট আপ করতে পারি, যেহেতু আমি শুরুতেই ভিটামিন ডি এর কথা মেনশন করেছি, সো আপনাকে মাথায় রাখতে হবে যে আপনি চেষ্টা করবেন সকালে ঘুম থেকে উঠে ফজরের পরে বা হচ্ছে 6টার দিকে অবশ্যই ওই টাইমটায় 15 থেকে 20 মিনিট সূর্যের আলোতে হাঁটার জন্য। পাশাপাশি কিন্তু এটা আরেকটি বেনিফিটও দিচ্ছে, সেটা হচ্ছে ব্যায়াম করার বেনিফিট। হাঁটা কিন্তু সর্বোৎকৃষ্ট ব্যায়াম বলা যায়, হাঁটা, সুইমিং এগুলো কিন্তু খুব ভালো ব্যায়াম আমাদের বডির জন্য। সো আপনি যদি ওই টাইমটায় হাঁটেন, একই সাথে যেহেতু আপনার অতিরিক্ত মেদ থাকলে সেটা ঝরবে, আপনার বডিতে ব্লাড সঞ্চালনটা ভালো হবে, পাশাপাশি আপনার ইমিউনিটিও কিন্তু বুস্ট আপ হচ্ছে। এর পাশাপাশি আর একটা ব্যাপার অবশ্যই খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে রাতে পর্যাপ্ত ঘুম। রাতটা কিন্তু বেসিক্যালি আমাদের ঘুমানোর জন্য, কিন্তু আমরা এখন এমন ভাবে আসলে কাজে অভ্যস্ত হয়ে গেছি যে আমরা দিনের বেশিরভাগ সময় ঘুমিয়ে থাকি অথবা 10টা-12টা পর্যন্ত ঘুমটাকে প্রেফার করি, এদিকে আমরা মাঝরাত শেষ হয়ে যায় তারপর ঘুমোতে যাই বা শেষ রাতে ঘুমোতে যাই। তো এটা কিন্তু অ্যাকচুয়ালি আপনার বডির যে নর্মাল রেগুলেশন বা নর্মাল মেকানিজম ওটাকে কিন্তু হ্যাম্পার করে। আপনার বডির নর্মাল মেকানিজম যদি ঠিক না থাকে তাহলে আপনার ইমিউনিটি কিভাবে কাজ করবে? তাই এই সকল খাদ্য অভ্যাস, হেলদি ফুড এবং লাইফ মডিফিকেশন এবং পর্যাপ্ত ঘুমের মাধ্যমে কিন্তু আপনি আপনার ইমিউনিটিটাকে নিজে থেকেই বুস্ট আপ করতে পারেন। একান্তই যদি খাদ্য অভ্যাস বা হচ্ছে আমাদের এই যে ঘুমের স্টাইল বা ব্যায়াম করার এই সব কিছু আপনি ব্যালেন্স করে এট এ টাইম না উঠতে পারেন, কিন্তু আপনি বারবার দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের ছোটখাটো রোগগুলোতেই বারবার, অর্থাৎ সর্দি, কাশি, জ্বর, পেট ব্যথা, পেট খারাপ এগুলো বারবার অ্যাটাক হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আপনি কাল বিলম্ব না করে ডক্টরের পরামর্শ নেবেন এবং এই ডায়েটের পাশাপাশি কিছু সাপ্লিমেন্টস তখন আপনাকে নিতে হবে। এই সাপ্লিমেন্টস গুলোকে ভিটামিন ডি থাকতে পারে, বিভিন্ন অ্যান্টিঅক্সিডেন্ট সাপ্লিমেন্টস
ভিটামিনস থাকতে পারে, অথবা ক্যালসিয়াম বা পটাশিয়াম যদি বিশেষ কোনো দরকার হয় সেক্ষেত্রে আমরা আপনাদের প্রেসক্রাইব করে থাকি। তাই কাল বিলম্ব না করে অবশ্যই আপনার লাইফস্টাইল মডিফিকেশনের দিকে নজর দিন। সময় থাকতে আপনার ইমিউনিটিকে ইমপ্রুভ করুন, অথবা যদি বেশি সমস্যায় পড়েন তাহলে অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তারের থেকে পরামর্শ নিন। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। এতক্ষণ ধরে আমাদের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে বা আপনাদের ভিডিও থেকে যদি আপনাদের উপকার হয় তাহলে অবশ্যই আমাদের পেজটিকে ফলো করতে ভুলবেন না।